শ্বশুরবাড়িতে আমার নামে সালিশ বসেছে আজ। ড্রয়িং রুমের এক পাশে শ্বশুর আর শাশুড়ি সোফায় বসে আছেন, অন্য পাশে আমার বড় ভাসুর ও যা বসে আছেন। তাদের সাথে দাঁড়িয়ে আছে আমার স্বামী ও ননদ। তাদের সালিশ বসানোর মূল কেন্দ্রবিন্দুই হলাম আমি। এভাবে করে আমাকে নিয়ে সালিশে বসানোর কারণ হলো আমার জায়ের সেদ্ধ করা ডিম আমার ছেলে খেয়ে ফেলেছে, আর সেই অপরাধেই আমার শাশুড়ি আমার ছেলের গায়ে হাত তুলেছে। আর সেই অপরাধেই আজকে শ্বশুরবাড়িতে আমার নামে সালিশ ডাকা হয়েছে। কিছুক্ষণ আগে আমার বাবাকেও ফোন দিয়ে সালিশে উপস্থিত হওয়ার কথা বলেছে। ইতিমধ্যে তারাও আমার শ্বশুর বাড়িতে চলে আসে। তারপরে আমার মা আমার গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে দেয়, যেটা দেখে আমার ছেলে খুবই ভয় পেয়ে যায়। তারপরে আমাকে জাপটে জড়িয়ে ধরে। আমার মা তখন রাগে ফুলতে ফুলতে বলে যে এই শিক্ষা দিয়েছি তোমায়, শ্বশুর বাড়িতে কিভাবে চলতে হয় সেটা কি ভুলে গেছো? ছোটবেলা থেকেই তো নিজের বোনের সাথে হিংসা করে আসছো, আর এখন কি না নিজের বোনের ছেলের সাথে তোমার ছেলের হিংসামি তৈরিটা শিখিয়ে দিচ্ছ? আমার বড় যা সম্পর্কে তিনি শুধু আমার বড় যা নয়, তার থেকে বড় পরিচয় তিনি আমার আপন বড় বোন। আমি সায়রা আর আমার বোন সামিয়া, আমরা দুইজন আপন দুই বোন। আমার বড় বোনের গায়ের রংটা একটু ফর্সা আর আমার গায়ের রংটা একটু চাপা, যার কারণে ছোটবেলা থেকেই আমার বড় বোন বাবা মায়ের কাছে অনেক আদরে বড় হয়েছে। তার এমন কোনো আবদার নেই যে আমার বাবা মা ছোটবেলা থেকে পূরণ করেনি। আর আমার গায়ের রং একটু চাপা হওয়ায় অভাব অনটনের মধ্যেই আমাকে বসবাস করতে হয়েছে। শুধু বাবার বাড়িতে নয়, বিয়ের পরেও শ্বশুর বাড়িতে এসেও সমস্ত কাজ আমাকে একাই করতে হয়েছে। বাসন মাজা থেকে শুরু করে কাপড় চোপড় ধোয়া সবকিছু আমাকে একা হাতেই করতে হয়, কারণ আমার শাশুড়ির ধারণা আমার বড় বোন যদি রান্নাঘরে আগুনের তাই রান্না করে তাহলে তার গায়ের রঙও চাপা হয়ে যাবে। আর যিনি আমার স্বামী মহানায়ক, তার সাথে আমার বড় বোনের প্রেমের সম্পর্ক ছিল। তাদের দুজনের বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের দিন আমার বড় বোন আমার ভাসুরের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে। তখন আমাদের দুই পরিবারের সম্মান বাঁচাতে আমার স্বামী ফারহানের সাথে আমাকে বিয়ে দেয়। আমার বড় বোন পালিয়ে বিয়ে করার পরেও তাদেরকে মেনে নেওয়া হয়েছিল, কিন্তু আমার স্বামী ফারহান সেটা সহ্য করতে পারেনি। বিয়ের রাতে সে আমার উপর শারীরিক নির্যাতন করে। প্রতিদিন রাতে মদ খেয়ে সে আমার উপর খুবই অত্যাচার করত। এভাবেই চলতে থাকে আমাদের সংসার। যদিও আমাদের সংসার বললে ভুল হবে, এটা আমার একার সংসার। একদিন আমার এই একার সংসারে ঘর আলো করে জন্ম নেয় আমার ছেলে। আমি যখন সন্তান সম্ভবা হই তখন একই সাথে আমার বড় বোনও সন্তান সম্ভবা হয়, ওরও ছেলে হয়েছে। আমার ছেলের নাম রাখা হয় সারিফ আর আমার বড় বোনের ছেলের নাম রাখা হয় জারিফ। আমার বড় বোনের ছেলে হওয়ার পর থেকে আমার স্বামী ফারহান একদমই বদলে যায়। আগের মতো আর মদ খেয়ে বাড়ি ফিরতো না। সন্ধ্যা নামার সাথে সাথে সে বাড়িতে চলে আসতো। আমার বোনের ছেলে জারিফকে সে অনেক আদর করতো। আমার বাবার বাড়ি থেকেও সে খুবই আদর পেত। জারিফকে ছাড়া তো আমার স্বামী একদমই থাকতেই পারে না। বলতে গেলে আমার বোনের ছেলে তাদের যেন চোখের মণি। আর এইদিকে আমার ছেলেটা আমার মতোই কপাল পোড়া, তাকে কেউ সহ্যই করা পারতো না। ওর দাদা দাদি নানা নানির কথা তো বাদই দিলাম, আমার স্বামী আজ পর্যন্ত আমার ছেলেটাকে কোলে নিয়ে কপালে একটাবার চুমু খেয়ে আদর পর্যন্ত করেনি। বাড়িতে যত যত খেলনা আসতো সবকিছু আমার বোনের ছেলের জন্যই আসতো, আমার ছেলেটার জন্য কেউই কিছু নিয়ে আসতো না। যখন আমার বোনের ছেলেটাকে কাঁধে করে নিয়ে সবাই ঘুরে বেড়াতো, অনেক আদর করতো, তখন আমার ছেলেটা আদো আদো গলায় বলতো, মা আমাকে কেউ আদর করে না কেন? মা আমি কি এতই পচা? আমাকে তো বাবাও আদর করে না। এই বলে আমার ছেলেটা কান্না করে দিত। তখন ছেলেকে কি জবাব দেবো ভাষা খুঁজে পেতাম না, কারণ ওর মারই যেখানে কোনো মূল্য নেই সেখানে তার ছেলেকে কিভাবে সবাই আদর করবে। সর্বশেষে সালিশের সিদ্ধান্ত এলো আমাকে আমার শাশুড়ির পায়ে জড়িয়ে ধরে ক্ষমা চাইতে হবে। আর আমার ছেলে যে আমার বোনের ছেলের ডিম খেয়ে ফেলেছে এই জন্য ওকেও শাস্তি পেতে হবে। এর জন্য ওকে 1 ঘন্টা রোদ্রে বাহিরে দাঁড়িয়ে থাকতে হবে। এবার আমি আমার স্বামীর দিকে তাকালাম, তাকে বললাম যে তুমি কিছু বলবে না? এত রোদের ভিতরে আমার ছেলেটা কিভাবে দাঁড়িয়ে থাকবে? তুমি কোনো প্রতিবাদ করবে না? ফারহান তখন বলল, ভুল যেহেতু করেছে শাস্তি তো ওকে পেতেই হবে। যদি শাস্তি মেনে নিতে না পারো তাহলে দরজা খোলা আছে, আমাদের বাড়ি থেকে বের হয়ে যেতে পারো। তখন পাশ থেকেই বসে থাকা আমার বাবা বলল, যেটা বলছি সেটা মেনে নাও। তুমি যদি ছেলেকে নিয়ে এইখান থেকে চলে যাও তাহলে তোমাদের দায়িত্ব নিতে পারবো না। বাবার কথা শুনে তেমন একটা অবাক হলাম না, কারণ এমনটা যে হবে সেটা আমি আগে থেকেই ধারণা করেছিলাম। সালিশের মাঝে সবাইকে বললাম যে আমাকে 1 মিনিট সময় দেন। এরপর আমি আমার রুমে চলে আসলাম। এসে আমার টাকায় যত যা কিনা আছে সবকিছু একটা ব্যাগের মধ্যে ভরে নিলাম। আমাকে রুমের ভিতর থেকে ব্যাগ হাতে করে নিয়ে আসা দেখে সবাই তো অবাক হয়ে গেছে, কারণ তারা কেউ ধারণাও করতে পারছিল না যে আমি তাদের সাথে এমনটা করতে পারবো। সবাই তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তখন আমি ব্যাগটা হাতে নিয়ে আমার ছেলেকে কোলে নিলাম। তারপরে ফারহানার সামনে গিয়ে বললাম, তোমার সংসারে থাকার জন্য আমার ছেলের প্রাণ ঝুঁকিতে থাকতে পারে, তাই আমি চলে যাচ্ছি। আর তুমি একদমই চিন্তা করো না, ডিভোর্স পেপার সেটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। আশা করি তুমি সাইনটাও করে দিবে। ফারহান তখন বলল যে চলে যাচ্ছ যাও, সমস্যা নেই, তবে আবার যেন ফিরে না আসতে হয়। এই বাড়িতে তো এতদিন আরামায়া সেই দিন কাটিয়েছো। তখন আমার মা বলল যে এইখান থেকে যে আমাদের কাছে একদমই সাহায্য চাইতে পারবে না। আমি তখন তাচ্ছিল্যের হাসি দিয়ে বললাম, সাহায্য? তাও আবার আপনাদের কাছে? আমাকে আজকে বড়ই হাসালেন। আজ পর্যন্ত কি কখনোই আমার ভালো মন্দর কথা আপনারা ভেবেছেন? ছোটবেলা থেকেই তো দুই বোনের মধ্যে শুধু পার্থক্যটাই
শিখিয়েছেন। কেন মা, আমার গায়ের রং শুধু চাপা বলে? আর তখন ফারহানার দিকেও তাকিয়ে বললাম, তুমি কি বললে? তোমাদের বাড়িতে এতদিন আমি শুধু আরামায়েশেই দিন কাটিয়েছি, তাই না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাধার মতো খেটেছি, আর এইটাকে লোকে আরামায়েশে থাকার কথা বলে, তাই না? যবে থেকে এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি তবে থেকে আমার সমস্ত কাজ একা করতে হতো। সবার কাপড় চোপড় পর্যন্ত আমাকে ধুয়ে দিতে হতো। আমার বোনের মতো আমিও তো এই বাড়ির নতুন বউ ছিলাম, তাই না? তারপরেও তো তোমরা আমাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নিয়েছো। অথচ দেখো, বিয়ের এতদিন পর্যন্ত আমার আপুকে একটা কাজও করতে হয়নি। আবার সেই তোমরাই আমাকে বলো যে আমি নাকি আমার বড় বোনকে দেখে হিংসা করি। এই বীজটা তো তোমরাই বুনে দিয়েছো। যখন আমার আপু এই বাড়িতে আরামায়েশে শুয়ে বসে দিন কাটাতো, তখন আমাকে এই বাড়িতে জিয়ের মতো কাজ করতে হতো। আপু যখন ভুল করে মায়ের স্বর্ণের কানের দুল ভেঙে ফেলেছিল, তখন মা আপুকে কোনো কিছুই বলেনি। অথচ একবার আমার হাত থেকে একটা কাঁচের গ্লাস ভেঙে গিয়েছিল, তখন কিন্তু আমার মা আমাকে কম কথা শোনায়নি। তখন কিন্তু আমার মা আমার গায়ে হাত পর্যন্ত তুলতেও দ্বিধাবোধ করেনি। আমার আপু যখন গর্ভবতী ছিল, তখন আমার আপু বিছানা থেকেও নামতো না। সাথে আমার আপুর কত সেবা, কত যত্ন, কত কত ভালো ভালো খাবার দাবার সবকিছুই দিয়েছো তোমরা, আর আমাকে দিয়ে এই বাড়ির কাজের লোকের মতো খাটিয়েছো। আর ফলমূল তো দূরের কথা, আমাকে তো 3 বেলা 3 প্লেট পেট ভরে ভাতও খেতে দাওনি। মেয়েদের গর্ভ অবস্থায় তো কত কিছু খেতে মন চায়। তুমি কি কোনোদিনও আমার কাছে জানতে চেয়েছো যে আমার কি খেতে ইচ্ছা করে? তুমি তো এই বাড়িতে আমাকে রেখেছিলে শুধু শারীরিক সম্পর্ক মেটানোর জন্য। যখন আমি গর্ভবতী হলাম, তখন তোমরা বললে যে এটা নাকি আমার ভুলের কারণেই হয়েছে। আবার যখন আমার লিভার পেইন উঠছিল, তখন তোমরা আমার আপুকে নিয়েই ব্যস্ত ছিলে। অনেক কষ্টের পর আমি আর আমার সন্তান দুজনে বেঁচে ফিরি। আমার আপুকে তো ভিআইপি কেবিনে সিজার করা হয়, আর আমাকে খুবই সস্তা একটা রুমে রাখা হয়েছিল। আমার আপুর বাচ্চা হওয়ার পর তোমরা কত নতুন নতুন জামা কাপড়, মিষ্টি, আরো কত কিছু নিয়ে বাচ্চাকে দেখতে যেতে। অথচ আমারও কিন্তু সেই একই হসপিটালে বাবু হয়েছিল। আমার বাচ্চাটাকে কেউ একটাবার দেখতেও আসেনি। বাচ্চাটাকে নিয়ে যখন বাসায় আসলাম, তখন সমস্ত কাজ আমাকেই করতে হতো। এই বাড়িতে আমাকে এত এত কাজ করতে হতো যে ঠিক মতো আমি আমার ছেলেটাকে আদরও করতে পারতাম না। তখন সে ফ্লোরে শুয়ে শুয়ে কান্না করতো। তবুও তোমাদের সেই পাষাণ মনে আমাদের জন্য একটুও মায়া হয়নি। কথাগুলো যখন বলতেছিলাম, বুকের ভেতরটা চিরে যাচ্ছিল। কিন্তু আমাকে তো এখনই ভেঙে পড়লে চলবে না। আমার ছেলের জন্য হলেও আমাকে শক্ত হয়ে উঠে দাঁড়াতে হবে। শেষবারের মতো আমি সবার মুখের দিকে তাকালাম, তারপরে দেখলাম যে আমাকে নিয়ে সবাই বিরক্তি। তারপর আমি তাদেরকে বললাম যে দোয়া করবেন যেন এই বাড়িতে আর আমার দ্বিতীয়বার ফিরে না আসতে হয়। এই বলে যখন আমি শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে আসতেছিলাম, তখন আমার স্বামী বলল, দেখবো যাও, কতদিন আমাদের ছাড়া থাকতে পারো। একজন বাবা ছাড়া ছেলেকে সমাজ কখনোই ভালো চোখে দেখে না, সেটা তুমি নিশ্চয়ই জানো। তোমার ছেলে যদি বাবার পরিচয়ে বাঁচতে চায়, তাহলে এই বাড়িতে তোমাকে একটাবার আসতেই হবে। তখন আমি বললাম, দরকার হলে আমার ছেলেকে আমি পিতৃ পরিচয়হীন ভাবে লালন পালন করব, তারপরেও এই বাড়িতে যেন আমাকে কোনো কালেই ফিরতে না হয়। তুমি কি কখনো তোমার ছেলেটাকে কোলে নিয়ে দেখেছো যে তার ওয়েট কত কেজি? তুমি সেটা বলতে পারবে না। তুমি তোমার ছেলেকে একটা দিনও কোলে নিয়ে আদর পর্যন্ত করনি। সবসময় আমার বোনের ছেলেকে নিয়ে ব্যস্ত থাকো। পড়ে থাকো না ওই ছেলেটাকে নিয়ে, সমস্যা কোথায়? আমি তো আমার ছেলেটাকে কোনোদিন জানতেও দিব না যে তোমার মতো একজন কাপুরুষ তার বাবা ছিলেন। এমনকি আমার ছেলেকে এই ফ্যামিলির কারোর সাথে পরিচয় করিয়ে দিব না। আমার মুখে এরকম কথা শুনে পুরো ফ্যামিলির সবাই স্তব্ধ হয়ে গেল। এরপরে আমি আমার ছেলেটাকে নিয়ে আমরা বাড়ি থেকে বের হয়ে আসি। অনেকক্ষণ যাবত ধরে ছেলেটাকে নিয়ে একটা বাস স্ট্যান্ডে বসেছিলাম। অনেক খিদা লেগেছে। বাস স্ট্যান্ড থেকে কিছুটা দূরে একটা ভাতের হোটেল, তারপরে ছেলেটাকে নিয়ে সেইখানে গেলাম। অনেকদিন পর পেট ভরে কয়েকটা ভাত খেলাম। এরপরে হোটেলের বিল পে করে তারপরে সেখান থেকে চলে আসলাম। এখন আমার শেষ গন্তব্য রুহির বাসা। বলে রাখি, রুহি আমার ছোটবেলার বান্ধবী। রুহির বাসাতে গিয়ে কিছুদিন আগে থাকবো। ভাগ্য ভালো যে আমি অনেক আগেই ফ্রিল্যান্সিং শিখেছিলাম লেখাপড়ার পাশাপাশি। পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিংটা শেখার কারণে আমি মাঝে মধ্যে মোটা অঙ্কের টাকাও ইনকাম করতাম, আর সেই টাকাগুলো দিয়ে আমি ওই বাড়িতে আমার ছেলেকে নিয়ে বেশ ভালোভাবেই থাকতাম। তারা আমাদের ভরণ পোষণের তেমন একটা দায়িত্ব নিত না। আমার এই ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা আমার বান্ধবী রুহি ছাড়া আর কেউই জানতো না। অবশ্য যদি রুহি আমার জীবনে না থাকতো, তাহলে এই ফ্রিল্যান্সিংটাও আমি শিখতে পারতাম না। এরপরে গাড়িটা এসে সরাসরি রুহিদের বাসার নিচে এসে থামলো। তারপরে উপরে 2 তলায় উঠে গিয়ে কলিং বেল চাপলাম। একটু পরে একজন মহিলা এসে দরজা খুলে দিলেন। মহিলাটাকে আমি খুব ভালো মতোই চিনি, জমেলা খালা। জমেলা খালা রুহিদের বাসায় কাজ করতো। এরপরে জমেলা খালা আমাকে দেখা মাত্রই রুহির মাকে ডাকতে থাকে, বলে যে দেখেন ভাবি, কে আইছে আপনাদের বাসায়। এইখানে আমাকে কেউই সায়রা বলে ডাকে না, সারা বলে ডাকে। এরপরে ভেতরের রুম থেকে রুহির মা আন্টি বের হয়ে এসে বলে যে এরকম করে ডাকতেছো কেন, কে এসেছে? এরপরে রুহিও রুমের ভিতর থেকে বের হয়ে যখনই আমাকে দেখে, তখন দৌড়ে এসে সে আমাকে জড়িয়ে ধরে। দোস্ত, তুই এতদিন পর, বিয়ে হওয়ার পর তো তুই আমাকে ভুলেই গিয়েছিলি। জানিস তোকে কতবার মিস করেছি। আজকে তোকে দেখে যে আমি কতটা পরিমাণে খুশি হয়েছি সেটা বলে বোঝাতে পারবো না। রুহি তো সত্যিই বলেছে, বিয়ে হয়ে যাওয়ার পর তাদের সাথে আর কথা বলার তেমন সময়ই পেতাম না। এরপরে রুহি আমাকে ছেড়ে দিয়ে আমার ছেলেকে কোলে নিয়ে সেই আদর করলো, যেই আদরটা আমার ছেলে আজ পর্যন্ত তার
তার দাদু বাড়ি থেকে কারোর কাছ থেকেই পাইনি। এরপরে রুহির মা মানে আন্টি আমার ছেলেকে কোলে নিয়ে চুমু খেতে খেতে অনেকগুলো চকলেট এনে দিল। এইদিকে রুহি তো আমাকে একের পর এক জেরা করতেই আছে। ওর ধারণা আমি হয়তোবা শ্বশুর বাড়ি থেকে ঝামেলা করে ওদের বাসায় চলে এসেছি। এরপরে আমি একে একে সবটাই রুহিকে বলতে লাগলাম। ভেবেছিলাম পরে বলবো, কিন্তু মেয়েটা আমাকে ছাড়তেই ছিল না। তারপর বলেই দিলাম। রুহির মতো এরকম একটা ফ্রেন্ড পেয়ে আমি সত্যিই ভাগ্যবতী। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সারা জীবন এভাবেই থাকতে পারি।